সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 179 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে 232 জন যাত্রী ও 10 জন ক্রু ছিলেন। এখনো অনেকে নিখোঁজ থাকায় অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এছাড়া বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলের অন্তত 5 শিক্ষার্থীও নিহতের খবর জানিয়েছে এনডিটিভি। এই ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এভাবেই ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লোকালয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডুলিতে কালো হয়ে যায় আকাশ। এনডিটিভির বরাতে জানা যায় 242 আরোহী নিয়ে আহমেদাবাদ থেকে যুক্তরাজ্য যাচ্ছিল বিমানটি। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর পেরোলেও মেঘানীনগর এলাকায় আছড়ে পড়ে বোয়িং 7878 ড্রিম লাইনার উড়োজাহাজ। ফ্লাইট রেডারের তথ্য বলছে বেলা 1:34-এর পর উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এর ঠিক 4 মিনিটের মাথায় 625 ফুট উচ্চতায় সিগন্যাল হারিয়ে যায় উড়োজাহাজের। তথ্য বলছে যাত্রীদের মধ্যে 53 ব্রিটিশ, 7 পর্তুগিজ ও 1 কানাডিয়ান ছাড়া বাকিরা ছিলেন ভারতীয় নাগরিক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণের। দুর্ঘটনার পরপরই বন্ধ করা হয় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স। হতাহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এখনো জানা যায়নি দুর্ঘটনার কারণ, তবে বিশেষজ্ঞদের ধারণা পাখির আঘাতের কারণে উড্ডয়নের জন্য সর্বোত্তম গতি অর্জন করতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বিমানটি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। উড়োজাহাজটি আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের ছাত্রাবাসে আছড়ে পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বিমানের একটি অংশ ভিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ভেতরে আটকে আছে এমন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। আফরিন মৌ, নিউজ 24। দুর্ঘটনার আগে বিপদ সংকেত পাঠিয়েছিলেন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির পাইলট। তবে পরে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 625 ফুট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় বেলা 1:38 গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তবে 5 মিনিট পরেই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ভবনে এটি বিধ্বস্ত হয়। DGCA-এর উদ্ধৃতি করে ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল একজন LTC লাইন ট্রেনিং ক্যাপ্টেন ছিলেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। তার 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, আর কো পাইলটের 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার কর্মীরা। তারা সেখানে পৌঁছেই উদ্ধার তৎপরতা শুরু করেন, যা এখনো চলমান। চন্দ্রা, নিউজ 24। ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোক বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভারতের জনগণ ও সরকারের সঙ্গে রয়েছে বাংলাদেশ। রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, এমনকি একেবারেই সাধারণ মানুষ, দেশজুড়ে সবার দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। আলোচনায় কি সংকট উত্তরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে? কমবে রাজনৈতিক অস্থিরতা, কিংবা এগিয়ে আসবে ভোটের দিনক্ষণ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
তবে বিশ্লেষকরা বলছেন সফল হতেই হবে ঐতিহাসিক এই আলোচনা, নয়তো আরও গভীর সংকটে পড়বে দেশ, সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। নির্বাচন ও সংস্কার সহ আরো নানা ইস্যুতে যখন চরম সংকটময় সময় অতিক্রম করছে বাংলাদেশ, তখন লন্ডনে হচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান আর বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক কদিন থেকেই টক অফ দ্য কান্ট্রি। শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে বিপরীত অবস্থানে বিএনপি আর অন্তর্বর্তী সরকার, আছে আরও নানামুখী টানাপোড়েন। এমন জটিল বাস্তবতায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের 2 ঘন্টার 1-to-1 বৈঠক ঘিরে ব্যাপক কৌতূহল আছে জনমনে। এমনকি লন্ডনের বৈঠকের তীব্র উত্তাপ মিলছে দেশের রাজনীতিতে। কি হচ্ছে, কি হবে, বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ, আছে এমন গুঞ্জনও। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ইউনূস তারেক রহমানের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা, যার ইতিবাচক প্রভাবে বদলে যেতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি। বৈঠকটা যে হচ্ছে এটাই একটা ইতিবাচক ঘটনা। তো সেদিক থেকে দেখতে গেলে যে একটা অনড় অবস্থা তৈরি হয়েছিল, একটা গুমট অস্থিরতা, ওইটা একটা কেটে যাবে এই বৈঠকের জন্য। জানা গেছে ইউনূস তারেক বৈঠকের প্রধান এজেন্ডা হবে আগামী জাতীয় নির্বাচন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও বিচারের পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই চার্টার প্রসঙ্গ। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ডিসেম্বরে ভোট করার বিএনপির দাবি। প্রশ্ন ছিল এ বৈঠকের পর এপ্রিলে ভোট করার সিদ্ধান্ত থেকে সরে আসবে কি অন্তর্বর্তী সরকার? ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নিশ্চয়ই বলবেন বিএনপি কি কি ব্যাপারে বিএনপি অসুবিধা ফিল করছে বা অস্বস্তি ফিল করছে। উনিও ওনার দিক থেকে বলবে যে উনি কি কারণে নির্বাচনটা তো তাড়াতাড়ি দিতে পারছেন না। দুই পক্ষের মধ্যেই কিছুটা ছাড় দিয়ে হলেও একটা সমঝোতামূলক পদ্ধতিতে তাদের যাওয়া উচিত। একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনপ্রত্যাশাটা পূরণ করা উচিত, এবং এটা এক রকমের দায়বদ্ধতা তাদের আছে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও আছে বিপরীতমুখী শঙ্কাও। বিশ্লেষকরা মনে করেন বৈঠক ব্যর্থ হলে আরো ঘনীভূত হবে রাজনৈতিক সংকট, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। সেই সংকট আর অনেক ঘনীভূত হবে, এত বেশি ঘনীভূত হবে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যেটা বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকার সমস্যা দেখা দিতে পারে। আমরা যদি ঐক্য না রাখি তাহলে শত্রু দেশগুলি এটা আপনার সুযোগ নেবে। কারো কোনো একগুঁয়ে অনড় অবস্থানের কারণে আমাদের এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পর গণতন্ত্রে উত্তরণের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটা কিন্তু কেউ আমরা চাই না। সবার প্রত্যাশা ফলপ্রসূ হবে শীর্ষ 2 নেতার আলোচনা, মতবিরোধ কমে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যার মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে, মসৃণ হবে গণতন্ত্রের পথ। এবং রাজনীতিতে ভূমিকা রাখার মতো তিনি আছেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল 9টায় কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, এই মিটিং এ আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন এটা। এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন, আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে। তো কালকে আমরা আশা করছি যে 9টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরো অন্যান্য কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। এপ্রিলকে কোনোভাবেই উৎসবমুখর ভোটের জন্য উপযুক্ত সময় মনে করছেন না সাধারণ ভোটাররা। কারণ হিসেবে বলছেন এপ্রিল মাসে আবহাওয়া বিরূপ থাকে, এছাড়া প্রচারণায় ব্যস্ত থাকতে হবে পুরো রমজান জুড়ে। আর এ কারণেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভোট হলে
প্রার্থী, ভোটার এমনকি নির্বাচন সংশ্লিষ্ট সবার জন্যই ভালো হয়, এমনই অভিমত কোনো কোনো নির্বাচন পর্যবেক্ষক আর রাজনীতি বিশ্লেষকদেরও। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান। নির্বাচন মানেই ছিল প্রার্থী ভোটারদের সরব পদচারণা। চায়ের স্টলে তুমুল বিতর্ক, দেশ জুড়ে থাকতো উৎসবের আমেজ। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে উৎসবের ভোটকে সংঘাত, সহিংসতা আর আতঙ্কে পরিণত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সম্ভাবনা নতুন বাংলাদেশে আবারও ভোটের দিনক্ষণ নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। এরই মধ্যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু এপ্রিলকে উৎসবমুখর নির্বাচনের পথে অন্তরায় মনে করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, রমজান মাসে রোজা, তারাবি ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকেন সবাই। সারাদিন রোজা রেখে প্রচারণা চালানো ভীষণ কঠিন হবে। কেবল প্রার্থী আর ভোটারদের জন্যই নয়, কষ্ট হবে নির্বাচন সংশ্লিষ্ট সবার। রোজার সময় হবে, মানুষ ধর্মকর্ম করবে, তারাবির নামাজ পড়বে, ইফতার করবে, নাকি প্রচারণা করবে? এটি বাস্তবমুখী চিন্তা না। আমার মনে হয় যে সবার সাথে কথা বলে সবার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, আমার মনে হয় সেটাই করা উচিত। এছাড়া প্রতি বছর এপ্রিলে থাকে চরম বিরূপ আবহাওয়া। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ থাকে জনজীবন। এমন বৈরী পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া কষ্টকর। আছে হিটস্ট্রোকের ঝুঁকিও। লাইনে দাঁড়িয়ে প্রচন্ড গরমের মধ্যে ভোট দেয়, তাদের হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটি আছে। এবং হিট স্ট্রোক একটা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এটাতে না শুধু রোগী অজ্ঞান অথবা কিছু নিয়ে হতে পারে, রোগীর মৃত্যু ঝুঁকিও থাকে। অন্যদিকে এপ্রিল জুড়েই বৃষ্টি, অতিবৃষ্টি থাকে কালবৈশাখী ঝড়ের শঙ্কা। ফলে কঠিন হবে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, এমনকি কম হতে পারে ভোটার উপস্থিতি। বিশেষ করে উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে খুবই কঠিন হয়ে উঠতে পারে ভোটের কার্যক্রম। এপ্রিল, মে, জুন মাসে তো বৃষ্টির সম্ভাবনাই বেশি গ্রাম অঞ্চলে, সারা দেশেই। এই মাসে বৃষ্টি বর্ষা থাকার কারণে অনেকেই ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো না। যদি ভোট ঠিক মতো দিতে না পারে তাহলে নির্বাচনটা সুষ্ঠু তো হবে না। সাধারণত ফেব্রুয়ারি, মার্চ মাসে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। কোনো কারণে দেরি হলে গড়ায় এপ্রিল পর্যন্ত। স্কুল ও কলেজগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রশাসনিকভাবেও সৃষ্টি হতে পারে বড় ধরনের জটিলতা। এপ্রিলে তো ইলেকশন হলে সময় পরীক্ষা থাকবে, এসএসসি পরীক্ষা, তারপরে ওই সময় ওয়েদারটাও ভালো থাকবে না। নর্মালি আমরা দেখে আসছি এর আগে যতগুলো নির্বাচনের সরকার সাধারণত শীতকালীন নির্বাচনগুলো হয়, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা। নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিএনপি যদি মিন করে, পজিটিভলি যদি অগ্রসর হয়, এই সমস্যাটা সমাধান হবে। সিমিলারলি ইউনূস সাহেবেরও উচিত হবে তার স্টেপগুলি পজিটিভ স্টেপ নিতে হবে। কতটুকু বিএনপি অগ্রসর হতে হবে পারবে আর কতটুকু সরকারি পক্ষ থেকে ছাড় দিতে পারবে, এটাই হবে হলো বড় প্রশ্ন। আমাকে জানাতে হবে কেন তারা এপ্রিল মাসে নির্বাচন চায়। আমি কিন্তু দুই পক্ষের কথাই বলছি। তাদের কমিটেড থাকতে হবে, তাদের ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে তাদের। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাড়তি গুরুত্ব বহন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকার না থাকায় সুষ্ঠু নির্বাচনের এক দৃষ্টান্ত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ভোটার, প্রার্থী সবার প্রত্যাশা উৎসবমুখর পরিবেশে হবে ভোট, নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে সাধারণ মানুষ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন। এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর তার আগে অধ্যাপক ইউনূসের ওয়েস্টমিনিস্টারের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হয়। কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি, এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন, তখন কিং চার্লস তাকে
যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে পুরস্কার তুলে দেবেন। আর এই বিষয়ে আরও খবর জানাতে লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, জানাবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানের আয়োজন কখন নাগাদ শুরু হবে, সেই সাথে আরও জানাবেন এই অ্যাওয়ার্ডটি আসলে কেন এত মর্যাদাপূর্ণ, কাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিস্তারিত। নাফিসা, আপনারা জানেন যে 4 দিনের যুক্তরাজ্য সফরে রয়েছেন ডক্টর ইউনূস এবং এখানে তিনি ধারাবাহিক বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন এবং 11টা 20 মিনিটে উনি রাজার সাথে বৈঠক করেছেন। 1টার সময় উনি যে অ্যাওয়ার্ড দিতে আছেন, হারমোনিয়াম অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি 1টার সময় অনুষ্ঠানটি শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানটি শেষ হবে। আসলে এটা খুবই মর্যাদাপূর্ণ একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড এর আগে পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বা এছাড়া দ্বিতীয় ব্যক্তি হিসাবে পাচ্ছেন ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস এই অ্যাওয়ার্ড নিতে আসা এবং এই অ্যাওয়ার্ড পাওয়ায় আসলে এখানে আপনারা জানেন প্রায় 10 লক্ষ প্রবাসীরা রয়েছেন, বাংলাদেশি রয়েছেন, যারা এখানে এই উচ্ছ্বসিত এই অ্যাওয়ার্ড পাওয়ায় বাংলাদেশ হিসাবে গর্ববোধ করছেন। এবং বিকাল 4টার সময় 4:30টার সময় কমিটি বিশিষ্টজনের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে বিভিন্ন কমিটির ব্যক্তিবর্গ তার এই প্রবাসের বিভিন্ন বিষয় তুলে ধরবেন এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন। এছাড়া আপনারা জানেন যে আগামীকালকে তারেক রহমানের সাথে 2 ঘন্টা ব্যাপী একটা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রস্তুতি নিয়ে তারা ধারাবাহিক সভা সমাবেশ করে যাচ্ছেন। নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, ধন্যবাদ আপনাকে। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো অনিশ্চিত। এ বিষয়ে পেশাদারিত্ব ও সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আর অন্যদিকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সফরে আলোচনা হলেও এটি বাস্তবায়নে আইনি প্রক্রিয়া বেশ জটিল বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে লন্ডনে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত। মঙ্গলবার প্রেস সচিব শফিকুল আলম জানান, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন। একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে দেন নানা প্রশ্নের উত্তর। তথ্যের বিভ্রান্তি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন এর পেছনে রয়েছে সমন্বয়হীনতা। আরো পেশাদারিত্ব দরকার, যে বিশেষ করে যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যে কোনো দেশেই যাক না কেন, এখন সাক্ষাৎ যদি না হয় একেবারেই, তা স্বাভাবিকভাবে এর একটা নেগেটিভ কাঠামো তৈরি হবে। সফরে পাচার হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাজ্যের সাহায্য চাওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি থাকলেও এটি বাস্তবায়ন ও আইনি প্রক্রিয়া জটিল হবে বলে মনে করছেন একজন সাবেক রাষ্ট্রদূত। পলিটিক্যাল কমিটমেন্ট সবগুলো সমন্বয় ঘটলে তবে সেটা বলা যায়। কাজটা বলা যত সহজ, বাস্তবায়ন ঠিক সেই পরিমাণে সহজ নয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও যুক্তরাজ্য বড় আকারের কোনো সাহায্য করতে পারবে না বলেও মনে করছেন এই দুই কূটনীতি বিশ্লেষক। যদিও এই সফরে বেশ কয়েকটি সফল কূটনৈতিক ও ব্যবসায়িক বৈঠক ও সাক্ষাৎ হয়েছে। এই দুই কূটনীতিক বিশ্লেষক মনে করেন এই ধরনের সফর পরিকল্পনা আরো গোছানো ও তথ্য সমৃদ্ধ হওয়া দরকার। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। নাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, অথচ এখানে মাদক নিচ্ছে কারা? নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু ছবি। অনুসন্ধানে জানা যায় বন্ধ থাকা এই অংশে ইয়াবা সেবন এখন নিয়মিত ঘটনা। প্রায় 17 দিনেও পুরো দমে শুরু করা যায়নি হাসপাতালের কার্যক্রম। ভয়ে ডাক্তার থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীরাও আসছেন না হাসপাতালে। জরুরি বিভাগের পর বৃহস্পতিবার স্বল্প পরিসরে চালু করা গেছে বহির্বিভাগ। লিওনের ক্যামেরায় মাসুদা লাবণীর রিপোর্ট।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এটি ছাদের একটি কর্নার, এবং আমরা যেটি জানতে পেরেছিলাম যে এখানে বসেই বিভিন্ন ধরনের মাদক নেওয়া হয় এবং সেই পুরো জায়গাটি জুড়ে কিন্তু সেই প্রমাণটি রয়েছে এখানে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাদক নেয়ার পর অসংখ্য ফয়েল কাগজ, আবার আসর করে বসে মাদক নেয়ার জন্য রয়েছে বেডও। হাসপাতালে কে বা কারা মাদক নিচ্ছে? হাসপাতালের তালা দেওয়া অংশে নিউজ 24 এর অনুসন্ধানে মেলে এমন ভয়াবহ দৃশ্য। এরপর হাসপাতালের ওয়ার্ড বয় ও ক্লিনারদের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট করেন বিষয়টি। যেমন গাঁজার গন্ধ বা এরকম বিভিন্ন রকম নেশার গন্ধ থাকে না, তো ওরা সম্ভবত ওই যে সিঁড়িতে বসে, তো এদিকে আপনার গন্ধে পুরো হসপিটাল ঘুরে যায়। যখন আমরা ঝাড়ু দিতে যেতাম, কাজ করতে যেতাম, তখন দেখতাম এগুলো সিগারেটের বা আবার কাগজগুলো রয়েছে। চাবি একমাত্র ইনচার্জের কাছে থাকে, আর ওখানে যাওয়া নিষেধ। এই জুলাই আহতরা গত 28 মে কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালনকারীদের উপর হামলা চালায়। ওখানে বসে আসছিলাম ইমার্জেন্সিতে, আমি ওই রুমে বসে আসছিলাম, ওরা ওখান থেকে আমার কলার ধরে বাইরে থেকে নিয়ে এসেছিল, পরে পঙ্গর পোলা ভাই আমার মারছে। 16 দিন পর অনেকেই ফিরেছেন কাজে, তবে হামলার শিকার আহতদের মধ্যে রয়েছে শঙ্কা। আমার বাপ মার ঘর আমি এরকম কোনোদিন মায়ের খাই নাই, আমার স্বামীর ঘর আমি কোনোদিন মায়ের খাই নাই, আমি আমার খুব লজ্জা লাগতেছে। এ বিষয়ে খোলামেলা অনেক কথাই বললেন ময়মনসিংহের ইমরান। চাবি আমাদের কাছে থাকে বলতে, চাবি এখন মেডিকেলে কেউ নাই, মেডিকেলে বর্তমানে আমরাই ধরতে গেলে মেডিকেলটা আমাদের সেফটি দিতে হবে। যে ট্রিটমেন্টটা আমাদের দেওয়ার কথা ছিল সিঙ্গাপুরে, সেই প্রোফাইলের ট্রিটমেন্টটা আমাদের দেয় নাই। তবে হাসপাতালে অন্যদের পাওয়া যায়নি। হাসপাতাল থেকে নিয়মিত বিভিন্ন আন্দোলনে অংশ নেয়া ও তদবিরে জড়িয়ে পড়ার কথা অকপটে স্বীকার করেন ইমরান। আপনি বলছিলেন যে কাকে সিরিয়াল আগে দেয়, কাকে সিরিয়াল পরে দেয়, এই বিষয়গুলো আপনারা দেখছিলেন। এটা কি দেখা আপনাদের কাজ? আপনারা তো রুগী এখানে। এখানে আমরা রোগী থাকলেও ওইটাও আমাদের কাজ বর্তমানে হয়ে গেছে। বলে আন্দোলন বলতে কোনটা, যেরকম ধর একটা সমাবেশ হলো তখন ওইখান থেকে গাড়ি পাঠানো হয়, তখন আমরা গাড়ি দিয়েই যাই ওইখান থেকে। যেরকম মাঝখানে ওই যে সাজিদ ভাই ডাকে, যে হাসান ভাই ডাকে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 54 জনের মধ্যে অনুমতি ছাড়া হাসপাতাল ছাড়ায় 49 জনকে হাসপাতাল আইনে পলাতক ঘোষণা করা হবে। আমাদের ইচ্ছা শনিবার থেকে আমরা পুরোপুরি চালু করব, কিন্তু কর্মচারী কর্মকর্তাদের দাবি তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বল্প পরিসরে চালু করা হয়েছে বহির্বিভাগের কার্যক্রম। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষায় মিনিমাম 10 জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকায় শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 9.35%। এ নিয়ে দেশে এখন পর্যন্ত 20,51,770 জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 20,19,380 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে রোগী দাঁড়িয়েছে 5,303 জনে। তাদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন 2,275 জন, যা মোট আক্রান্তের 42%। এদিকে একদিনে ডেঙ্গু নিয়ে 288 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে 261 জনই বরিশাল বিভাগের। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 77 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে পুশিনের পর তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 22 জন পুরুষ, 18 জন নারী ও 30 জন শিশু। বিজিবি জানায়, সিলেটে মোকামপুঞ্জি, মিনাচিলা ও কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জনকে ঠেলে পাঠানো হয়। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয় 17 জনকে। আর লালমনিরহাটে বিএসএফ 12 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করেছে 2টি সীমান্ত দিয়ে। তবে লালমনিরহাটের অন্য আরেকটি সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করা হলে বিজিবি তাদেরকে আটক করে। বাংলাদেশের কেউ থাকলে সেটি পুশিন করলে মেনে নেওয়া সম্ভব।
তবে অন্য দেশের কাউকে মেনে নেওয়া সম্ভব নয়, আর এটি অমানবিক। বৃহস্পতিবার সকালে গাজীপুর শালনা হাইওয়ে থানা ও গাজীপুরের 63 বিজিবি ক্যাম্প পরিদর্শনের সময় এই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। সময় হলো আরো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানাবো খেলার সংবাদ। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটে সুসময়ে ফিরবে বলে বিশ্বাস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে আগের থেকে বেশি ম্যাচ জিততে চান তারা। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টাইগার অধিনায়ক। বিস্তারিত রিপোর্টে। টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সার্কেলে বাংলাদেশ। দ্বীপদেশ শ্রীলঙ্কাতে এবার সুসময়ের খোঁজে টাইগাররা। এখানেই ১৭তম টেস্ট জয়ের ইতিহাস রয়েছে বাংলা ছেলেদের। টাইগার ক্রিকেটের খারাপ সময়ে সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় তারা। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নকে বোকাম হিসেবে দেখেন শান্ত। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।